একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের আজকের এই বিশেষ ক্লাসে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব সেই টপিকটির নাম হচ্ছে অ্যালকোহল। তো আমরা সবাই জানি যে জৈব রসায়নে অ্যালকোহল টপিকটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক। এই টপিক থেকে সবসময় তোমাদের এক্সামে প্রশ্ন আসে। তো আজকে অ্যালকোহল নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো শুরুতেই বলি অ্যালকোহল কাকে বলে। কেমিস্ট্রি ভাষায় অ্যালকোহল হচ্ছে একটি হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেনকে হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগটি উৎপন্ন হয় সেটাই হচ্ছে অ্যালকোহল। একটা হচ্ছে মিথেন, একটা হাইড্রোকার্বন। এই মিথেন থেকে যদি আমি একটি হাইড্রোজেনকে হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে যে যৌগটি উৎপন্ন হবে তার নাম হচ্ছে কি মিথানল। অর্থাৎ মিথানল হচ্ছে একটি অ্যালকোহল। এখন আমরা জানবো অ্যালকোহলের শ্রেণীবিভাগ সম্পর্কে। অ্যালকোহলকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। তো আমি কয়েকটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেমন হাইড্রোক্সিল গ্রুপটি যে কার্বন শিকলের সাথে যুক্ত থাকে সেই কার্বন শিকলের উপর ভিত্তি করে অ্যালকোহলকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এলিফ্যাটিক অ্যালকোহল, মিথানল, ইথানল, এগুলো হচ্ছে এলিফ্যাটিক অ্যালকোহল। আরেকটি প্রকার হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল। যদি কোন একটি বেনজিনের পার্শ্ব শিকল থেকে একটি হাইড্রোজেনকে হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত করা হয় তাকে বলা হয় অ্যারোমেটিক অ্যালকোহল। তাহলে এই হচ্ছে এলিফ্যাটিক অ্যালকোহল আর এটা অ্যারোমেটিক অ্যালকোহল। আবার কার্বন কার্বন বন্ধনের উপর ভিত্তি করে অ্যালকোহলকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সম্পৃক্ত অ্যালকোহল, তোমার নাম শুনে বুঝতে পারছো। সম্পৃক্ত অ্যালকোহলে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকবে। আরেকটি হচ্ছে অসম্পৃক্ত অ্যালকোহল। তো সম্পৃক্ত অ্যালকোহলে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। যেমন দুটো কার্বন 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 একক বন্ধন হিসেবে আছে। অপরপক্ষে অসম্পৃক্ত অ্যালকোহলের এক্সাম্পল হতে পারে CH2 CHOH। এই যৌগটিতে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, আর এই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকার ফলে এই অ্যালকোহলটি একটি অসম্পৃক্ত অ্যালকোহল। অ্যালকোহলের যে কার্যকরী মূলক হাইড্রোক্সিল মূলক, সেই হাইড্রোক্সিল মূলকের সংখ্যার উপর ভিত্তি করেও অ্যালকোহলকে একাধিক ভাগে ভাগ করা যায়। যেমন মনোহাইড্রোক্সি অ্যালকোহল ইত্যাদি। তো মনোহাইড্রোক্সি অ্যালকোহলের এক্সাম্পল আবারও আমরা বলতে পারি ইথানল, কারণ ইথানলে একটি মাত্র হাইড্রোক্সিল গ্রুপ থাকে, সেজন্য তাকে বলা হয় মনোহাইড্রোক্সি অ্যালকোহল। ডাইহাইড্রোক্সি অ্যালকোহলের এক্সাম্পল কি হতে পারে? ডাইহাইড্রোক্সি ইথিলিন, এটা হচ্ছে একটা ডাইহাইড্রোক্সি অ্যালকোহলের এক্সাম্পল। ট্রাইহাইড্রোক্সি অ্যালকোহলের এক্সাম্পল হতে পারে কি? এটা হচ্ছে ট্রাইহাইড্রোক্সি অ্যালকোহল। মনোহাইড্রোক্সি অ্যালকোহলের ক্ষেত্রে মনোহাইড্রোক্সি অ্যালকোহল গুলোকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন প্রাইমারি অ্যালকোহল, তাকে 1 ডিগ্রি অ্যালকোহলও বলা হয়। সেকেন্ডারি অ্যালকোহল, তাকে 2 ডিগ্রি অ্যালকোহল বলা হয়। আরেকটি হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল,
আমরা এখন বোঝার চেষ্টা করব যে প্রাইমারি অ্যালকোহল কাকে বলে, সেকেন্ডারি অ্যালকোহল কাকে বলে, টারশিয়ারি অ্যালকোহল কাকে বলে। শুধু জানলে হবে না, একটা অ্যালকোহল দেখে আমরা কিভাবে বুঝবো সেই অ্যালকোহলটি প্রাইমারি নাকি সেকেন্ডারি নাকি টারশিয়ারি। যে অ্যালকোহলের যে হাইড্রোক্সিল মূলকটি, সেই হাইড্রোক্সিল মূলকটি যেই কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনের সাথে যতগুলো অ্যালকাইল মূলক থাকে সেই সংখ্যার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো কোনটি প্রাইমারি, কোনটি সেকেন্ডারি, কোনটি টারশিয়ারি। যেমন এই কার্বনের সাথে যদি একটি মাত্র অ্যালকাইল গ্রুপ থাকে, অ্যালকাইল গ্রুপ মানে হচ্ছে কার্বন চেইন, কার্বন শিকল। যদি একটি মাত্র অ্যালকাইল গ্রুপ থাকে এবং বাকিগুলো হাইড্রোজেন থাকে, তাহলে তাকে আমরা বলবো প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল কাকে বলে? ভেরি সিম্পল, যদি তার দুটি অ্যালকাইল গ্রুপ থাকে, যদি দুটি অ্যালকাইল গ্রুপ থাকে আমি তাকে বলবো সেকেন্ডারি অ্যালকোহল। আর যদি তিনটি অ্যালকাইল গ্রুপ থাকে, অর্থাৎ তার মধ্যে কোনো হাইড্রোজেন অবশিষ্ট না থাকে, তিনটি অ্যালকাইল গ্রুপ থাকে, তখন তাকে আমরা বলবো টারশিয়ারি অ্যালকোহল। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে হাইড্রোক্সিল গ্রুপটি যে কার্বনের সাথে যুক্ত থাকবে ওই কার্বনের সাথে কতগুলো অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে সেটার উপর ভিত্তি করে আমরা প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহলকে চিহ্নিত করতে পারি। তো অ্যালকোহলের ভৌত ধর্ম। তো প্রথমে আমরা জানবো স্ফুটনাঙ্ক সম্পর্কে। স্ফুটনাঙ্ক তোমরা সবাই জানো অ্যালকোহল একটি পোলার যৌগ, অ্যালকোহল একটি পোলার যৌগ, কারণ অ্যালকোহলের যে হাইড্রোক্সিল গ্রুপটি আছে এই হাইড্রোক্সিল গ্রুপে অক্সিজেন পরমাণুটি হচ্ছে অধিকতর ইলেকট্রোনেগেটিভ বা ঋণাত্মক। এই অক্সিজেনের অধিকতর ইলেকট্রোনেগেটিভিটির জন্য সে হাইড্রোজেনের সাথে যে বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন গুলো আছে, দুটি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনের ঘনত্বকে নিজের দিকে টেনে নিয়ে যায়। নিজের দিকে টেনে নিয়ে যাওয়ার ফলে অক্সিজেনের ইলেকট্রনের আধিক্যতা দেখা দেয়, আর সেই কারণে অক্সিজেনটি আংশিকভাবে ঋণাত্মক হয়, অপরপক্ষে হাইড্রোজেন আংশিকভাবে ধনাত্মক হয়। এইভাবে OH বন্ধনের মধ্যে দুটি পোলের সৃষ্টি হয়, একটি হচ্ছে নেগেটিভ পোল আর একটি হচ্ছে পজিটিভ পোল। আর এই দুটি পোল থাকার কারণে এই বন্ধনটি হচ্ছে একটি পোলার বন্ধন, আর সেজন্য অ্যালকোহলকে বলা হয় একটি পোলার যৌগ। আর যে সকল যৌগগুলো পোলার, সেই যৌগগুলো প্রত্যেকটি অণু একে অপরের সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে। কিভাবে? যেমন অ্যালকোহলের ক্ষেত্রে একটি অ্যালকোহল অণুর ঋণাত্মক অক্সিজেন অপর একটি অ্যালকোহল অণুর ধনাত্মক হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে। হাইড্রোজেন বন্ধন কাকে বলে তোমরা সবাই জানো আশা করি, যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে একটি অণুর ঋণাত্মক প্রান্তের সাথে অপর একটি অণুর হাইড্রোজেন প্রান্তটি যে বন্ধনে আবদ্ধ থাকে সেই বন্ধনকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন দুই ধরনের হতে পারে, একটি ইন্টারমলিকুলার আর একটি হচ্ছে ইন্ট্রামলিকুলার। তো ইন্ট্রামলিকুলার নিয়ে আমরা আলোচনা করব না, এটা হচ্ছে ইন্টারমলিকুলার, অর্থাৎ দুটি মলিকিউলের মধ্যে, অর্থাৎ দুটি অণুর মধ্যে যে হাইড্রোজেন বন্ধন হয় সেটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। তো এইখানে দেখো এটা হচ্ছে অ্যালকোহলের একটি অণু, এই অ্যালকোহলের ঋণাত্মক অক্সিজেনের সাথে অপর একটি, এটা হচ্ছে অপর একটি অ্যালকোহল অণু, অপর একটি অ্যালকোহল অণুর ধনাত্মক হাইড্রোজেন প্রান্তটি যে বন্ধনে আবদ্ধ থাকে সেই বন্ধনটিকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। এইভাবে প্রত্যেকটি অ্যালকোহল অণু তার পার্শ্ববর্তী অ্যালকোহল অণুর সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে। এই দেখো এই অ্যালকোহলের অক্সিজেন প্রান্তটি অপর একটি অ্যালকোহলের হাইড্রোজেন প্রান্তের সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ। তো বর্তমানে অ্যালকোহলটি লিকুইড ফেজে আছে, তরল ফেজে আছে। আমি যদি তাকে গ্যাসিয়াস ফেজে নিয়ে যেতে চাই, অর্থাৎ তাকে গ্যাসীয় অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে আমাকে তাপ দিতে হবে। এখন আমরা জানি যে লিকুইড ফেজে দুটি অণুর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ থাকে
সে আন্তঃনৈবিক আকর্ষণ সলিড ফেজের চেয়ে তুলনামূলক কম থাকে। আবার গ্যাসীয় অবস্থায় আন্তঃনৈবিক আকর্ষণ থাকে না বললেই চলে, অণুগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে যায়। তো এখন হাইড্রোজেন বন্ধন থাকা অবস্থায় অ্যালকোহল এই মুহূর্তে লিকুইড অবস্থায় আছে। তুমি যদি তাকে গ্যাসীয় অবস্থায় নিতে চাও তাহলে অবশ্যই তাকে তাপ দিতে হবে, তাপ দিয়ে সেই বন্ধনগুলোকে ভাঙতে হবে, এই যে হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙতে হবে। দেখা গেছে যে ভ্যান ডের ওয়ালস বন্ধনের চেয়ে হাইড্রোজেন বন্ধনগুলো তুলনামূলকভাবে অনেক শক্তিশালী হয়। আর এই তুলনামূলকভাবে শক্তিশালী হওয়ার কারণে এই বন্ধনগুলোকে ভেঙে অণুগুলোকে বিচ্ছিন্ন করতে অধিকতর শক্তির প্রয়োজন হয়। সেজন্য সম ভর বিশিষ্ট অপর হাইড্রোকার্বন বা অন্যান্য যৌগের চেয়ে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি হয়। কারণ অ্যালকোহল একটি পোলার যৌগ, অ্যালকোহলের একটি অণু আরেকটি অণুর সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ। সেই হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে অধিকতর তাপশক্তির প্রয়োজন হয়, আর সেই অধিকতর তাপশক্তির জন্য তার স্ফুটনাঙ্ক বেশি। যেমন ইথানল, ইথানল তার স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস। অপরপক্ষে তার সম ভর বিশিষ্ট অপর একটি যৌগ ডাইমিথাইল ইথার, সে সম্পূর্ণ ভিন্ন একটি যৌগ কিন্তু তাদের ভর সমান, সমভর বিশিষ্ট। তার স্ফুটনাঙ্ক হচ্ছে -25 ডিগ্রি সেলসিয়াস। আরেকটি প্রোপেন, স্ফুটনাঙ্ক হচ্ছে -42 ডিগ্রি সেলসিয়াস। একটু লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি যে ইথানলের স্ফুটনাঙ্ক যেখানে 78 ডিগ্রি সেলসিয়াস, সেখানে ডাইমিথাইল ইথার তার সমান ভর বিশিষ্ট হওয়া সত্ত্বেও তার স্ফুটনাঙ্ক অনেক অনেক কম, -25 ডিগ্রি সেলসিয়াস। অপরপক্ষে প্রোপেন তার আরো কম, -40 ডিগ্রি সেলসিয়াস। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে পোলারিটি। আমরা সবাই জানি অ্যালকোহল হচ্ছে একটি পোলার যৌগ। সেই পোলারিটির জন্য একটি ইথানলের অণু অপর একটি ইথানল অণুর সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ থাকে এবং সেই বন্ধনকে ভেঙে তাকে গ্যাসীয় অবস্থায় নিতে অধিকতর তাপ শক্তির প্রয়োজন হয়, কারণ বন্ধন শক্তিশালী, তাই তার বেশি তাপের প্রয়োজন। সেজন্য ইথানলের স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেলসিয়াস। অপরপক্ষে দেখো ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার একটি অপোলার যৌগ, তার মধ্যে পোলারিটি নেই। যেহেতু তার মধ্যে পোলারিটি নেই, তার একটি অণু অপর একটি অণুর সাথে দুর্বল ভ্যান ডের ওয়ালস বন্ধনে আবদ্ধ। আর এই দুর্বল ভ্যান ডের ওয়ালস সহজে ডিসপার্সড হয়ে যায়, নর্মাল টেম্পারেচার বা তারও কম টেম্পারেচার এটা ডিসপার্সড হয়ে যায়, তাই তার স্ফুটনাঙ্ক ইথানলের চেয়ে কম। অপরপক্ষে প্রোপেন, সেও একটি অপোলার যৌগ এবং প্রোপেনের একটি অণু আরেকটি অণুর সাথে দুর্বল ভ্যান ডের ওয়ালস বন্ধনে আবদ্ধ থাকে এবং এই বন্ধনটি অত্যন্ত দুর্বল, ফলে অতি নিম্ন তাপমাত্রায় সে বাষ্পীভূত হয়ে যায়, অর্থাৎ তার গ্যাসীয় অবস্থায় চলে যায়। তাই প্রোপেনের স্ফুটনাঙ্ক কম। তো সেই হিসেবে আমরা বলতে পারি ইথানলের স্ফুটনাঙ্ক ডাইমিথাইল ইথার এবং প্রোপেনের চেয়ে বেশি, শুধুমাত্র তার পোলারিটির জন্য। ও অ্যালকোহলের নিজেদের মধ্যে তাদের স্ফুটনাঙ্কের কি হবে? দেখা গেছে যে অ্যালকোহল তার কার্বন সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে, যত বৃদ্ধি পেতে থাকে তার স্ফুটনাঙ্ক তত বাড়তে থাকে। অর্থাৎ নিম্ন কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকোহলের চেয়ে উচ্চতর কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি। সেটার প্রধান কারণ কি? সেটার প্রধান কারণ হচ্ছে সারফেস এরিয়া। ইথানল তার কার্বন শিকল অত্যন্ত ছোট, ছোট বিধায় তার সারফেস এরিয়া অনেক কম। অপরপক্ষে প্রোপানলের সারফেস এরিয়া ইথানলের চেয়ে বেশি, ফলে এই ইথানলের ছোট্ট সারফেস এরিয়া হওয়ার কারণে তার একটা অণু আরেকটা অণুর সাথে যতটুকু সুযোগ পাচ্ছে, যতটুকু আকর্ষণ থাকছে, তার চেয়ে প্রোপানলের সারফেস এরিয়া বেশি হওয়ার কারণে সে বেশি সারফেস এরিয়া তার অপর অণুর সাথে শেয়ার করছে, ফলে তার বেশি তাপের প্রয়োজন হচ্ছে আর ইথানলের কম তাপের প্রয়োজন হচ্ছে। তো সেই জন্য ইথানলের চেয়ে প্রোপানলের স্ফুটনাঙ্ক বেশি হবে। সাধারণ শিকল অ্যালকোহল এবং শাখা শিকল অ্যালকোহল, এই দুই ধরনের অ্যালকোহলের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে? দেখা গেছে যে এই সাধারণ শিকল অ্যালকোহল এবং শাখা শিকল অ্যালকোহলের মধ্যে সাধারণ শিকল অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি হবে, শাখা শিকলের কম হবে। এটারও প্রধান কারণ হচ্ছে সারফেস এরিয়া।
কারণ সাধারণ শিকড় অ্যালকোহল গুলো কি, একটি অণু, তার পার্শ্ববর্তী আরেকটি অণু, তার পাশে আরেকটি অণু, তার পাশে আরেকটি অণু, এভাবে সে তার সারফেসের সর্বোচ্চ অংশটি অপরের সাথে শেয়ার করতে পারছে। আর এই সর্বোচ্চ অংশটি শেয়ার করতে পারছে বিধায় তার মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা অনেক বেশি। তাই তাকে স্ফুটনাঙ্কে নিতে, অর্থাৎ তাকে গ্যাসীয় অবস্থায় নিতে অধিকতর তাপশক্তির প্রয়োজন হয়। কিন্তু শাখা শিকড় অ্যালকোহলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার একাধিক শাখা থাকার কারণে একটি অণু আরেকটি অণুর সাথে ওইভাবে কম্প্যাক্ট হতে পারছে না, অর্থাৎ তারা কাছাকাছি, মানে তারা তাদের সারফেস এরিয়াটা কমে যাচ্ছে, তারা তাদের সারফেসের সর্বোচ্চ অংশটা পার্শ্ববর্তী অণুর সাথে শেয়ার করতে পারছে না, এখানে কিছু ফাঁক ফোকর থেকে যাচ্ছে। তো যে কারণে শাখা শিকড় অ্যালকোহলের ক্ষেত্রে তার সারফেস এরিয়া অনেক কম থাকে। সারফেস এরিয়া অনেক কম থাকার ফলে তার সারফেস শেয়ারিংটা কম থাকে, অর্থাৎ তার আন্তঃআণবিক যে ফোর্সটা সেটা অনেক কম থাকে, যে কারণে তার কম তাপমাত্রার প্রয়োজন তাকে গ্যাসীয় অবস্থায় নিতে। অপরপক্ষে সাধারণ শিকড় অ্যালকোহল যেগুলো, তাদের সারফেস এরিয়া অনেক বেশি থাকে, ফলে তার বেশি পরিমাণে তাপশক্তির প্রয়োজন হয়। এই কারণে সাধারণ শিকড় অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বেশি হবে, শাখা শিকড় অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কম হবে। অ্যালকোহল পানিতে দ্রবণীয় হবে কি হবে না সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কেমিস্ট্রিতে সহজ একটি কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে যে লাইক ডিজলভ লাইক, যে পোলার যৌগগুলো পোলার যৌগে দ্রবণীয় হবে, অপোলার যৌগগুলো অপোলার যৌগে দ্রবণীয় হবে, কিন্তু পোলার যৌগ অপোলার যৌগে দ্রবণীয় হবে না। তো যেহেতু পানি একটি পোলার দ্রাবক, অপরপক্ষে অ্যালকোহল একটি পোলার যৌগ, সুতরাং বলা যায় যে অ্যালকোহল পানিতে দ্রবণীয় হবে। সেটা কিভাবে? অ্যালকোহলের যে ঋণাত্মক অক্সিজেন প্রান্তটি, সেই প্রান্তটি পানির ধনাত্মক হাইড্রোজেন প্রান্তের সাথে, এই অ্যালকোহলের ঋণাত্মক অক্সিজেন প্রান্তটি পানির ধনাত্মক হাইড্রোজেন প্রান্তের সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হবে। এইভাবে অক্সিজেনের ঋণাত্মক প্রান্তের সাথে অ্যালকোহলের ধনাত্মক প্রান্তটি এইভাবে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হবে। যেহেতু অ্যালকোহল একটি পোলার যৌগ, তার ঋণাত্মক প্রান্তটি পানি একটি পোলার দ্রাবক, তাই তার ধনাত্মক প্রান্তের সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হয়, সেজন্য অ্যালকোহল পানিতে দ্রবণীয়। যে দেখা গেছে যে অ্যালকোহলের কার্বন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তার দ্রাব্যতা কমে যায়। সেটা কমার প্রধান কারণ, আমরা জানি যে অ্যালকোহলের দুটি অংশ, একটি হচ্ছে কার্যকরী মূলক অর্থাৎ হাইড্রোক্সিল অংশ, আরেকটি হচ্ছে তার অ্যালকাইল অংশটি। তো অ্যালকাইল অংশটি হচ্ছে সম্পূর্ণ অপোলার, কারণ এখানে শুধু কার্বন থাকে আর হাইড্রোজেন থাকে। অপরপক্ষে হাইড্রোক্সের যে অংশটি, এটি হচ্ছে একটি পোলার অংশ। তো যদি পোলার অংশের চেয়ে হাইড্রোকার্বনের অংশটি আনুপাতিক হারে যদি বেশি হয়, তার ভর যদি আনুপাতিক হারে বেশি হয়, তাহলে সেই যৌগটি পানিতে দ্রবণীয় হবে না। তো অ্যালকোহলের কার্বন সংখ্যা যত বৃদ্ধি পাবে, অর্থাৎ তার অপোলার অংশটি তত বৃদ্ধি পাবে, আর অপোলার অংশটি তার বৃদ্ধি পাওয়ার ফলে সে পানিতে দ্রবণীয়তা হ্রাস পাবে। তাই বলা যায় যে অ্যালকোহলের কার্বন সংখ্যা যত বৃদ্ধি পাবে, তার পানিতে দ্রাব্যতা তত হ্রাস পাবে। অ্যালকোহলের অম্লত্ব। তো অম্ল কাকে বলে? অম্ল হচ্ছে যে সকল যৌগ প্রোটন দান করে বা হাইড্রোজেন আয়ন দান করে, সেই সকল যৌগগুলোকে অম্ল বলে। তো অ্যালকোহল একটি যৌগ যে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন দান করে, অর্থাৎ সোডিয়াম অ্যালকক্সাইড উৎপন্ন হয়, আর হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। তো যেহেতু একটি ধাতুর সাথে, অর্থাৎ ধাতব সোডিয়ামের সাথে অ্যালকোহল সোডিয়াম অ্যালকক্সাইড নামক লবণ উৎপন্ন করে এবং হাইড্রোজেন আয়ন দান করে, তাই বলা যায় অ্যালকোহল একটি অম্ল। অ্যালকোহল অম্লধর্মী। অম্লত্বের এ পর্যায়ে আমরা জানবো যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি, এই তিন ধরনের অ্যালকোহলের মধ্যে কাদের অম্লত্ব বেশি। প্রাইমারি, এটা সেকেন্ডারি
এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। মূলত অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটি বন্ধনে আবদ্ধ আছে, সেই হাইড্রোজেনটি যখন হাইড্রোজেন আয়ন হিসেবে বের হয়ে যায় তখন তাকে আমরা অম্ল বলি। এখন হাইড্রোজেনটা কত দ্রুত এখানে হাইড্রোজেন আয়ন হয়ে বের হয়ে আসবে সেটার উপর ডিপেন্ড করবে এই অ্যালকোহল অণুটি কতটুকু শক্তিশালী। অক্সিজেনে যদি ইলেকট্রন একটু কম থাকে তাহলে সে এই বন্ধনের ইলেকট্রনটাকে তার নিজের দিকে টেনে নিয়ে যাবে, তখন হাইড্রোজেনটি দুর্বল হয়ে যাবে এবং সে ভেঙে হাইড্রোজেন আয়ন হিসেবে বের হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে অক্সিজেনের সাথে যে কার্বন শিকলটা আছে এগুলো হচ্ছে অ্যালকাইল গ্রুপ, তাদেরকে ইলেকট্রন দানকারী গ্রুপ বলে। এখন প্রাইমারি অ্যালকোহলে একটি মাত্র ইলেকট্রন দানকারী গ্রুপ আছে। এই ইলেকট্রন দানকারী গ্রুপটি ধনাত্মক আবেশীয় ফল বা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের কারণে এই কার্বনকে ইলেকট্রন দিয়ে থাকে। আর সেই কার্বন যদি অক্সিজেনকে ইলেকট্রন দেয় এবং অক্সিজেন যদি সেরকম ইলেকট্রনে সমৃদ্ধ হয়ে যায় তাহলে এই হাইড্রোজেন থেকে হাইড্রোজেনের বন্ধন থেকে ইলেকট্রন সে নিজের দিকে টেনে নিয়ে যাবে না, তখন হাইড্রোজেন আয়ন হয়ে ভেঙে বের হবে না। তো যেহেতু অক্সিজেনের সাথে যে কার্বন তার সাথে একটি মাত্র অ্যালকাইল গ্রুপ আছে, তাই সেটা ধনাত্মক আবেশীয় ফলের কারণে অক্সিজেনকে খুব সামান্য পরিমাণ ইলেকট্রন দেয় এবং তাতে অক্সিজেন তার ইলেকট্রন ঘাটতির জন্য এই বন্ধন থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে যায় এবং হাইড্রোজেনটি দুর্বল হয়ে ভেঙে বের হয়ে যায়। কিন্তু আমি যদি সেকেন্ডারি অ্যালকোহল দেখি, অর্থাৎ 2 ডিগ্রি অ্যালকোহল দেখি, সেখানে দেখো যে কার্বনের সাথে দুটি ইলেকট্রন দানকারী গ্রুপ আছে। দুটি ইলেকট্রন দানকারী গ্রুপ থাকার ফলে ধনাত্মক আবেশীয় ফলের কারণে তারা অক্সিজেনকে ইলেকট্রন দেয়। অক্সিজেন যখন তার ইলেকট্রন একটু বেশি হয়ে যায় তখন স্বাভাবিকভাবে এই বন্ধন থেকে ইলেকট্রন তার দিকে কম টেনে নিয়ে যাবে, ফলে হাইড্রোজেনটা বের হওয়ার চান্স একটু কম থাকে। অপরপক্ষে টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে দেখো যে এখানে 3টি অ্যালকাইল গ্রুপ আছে, অর্থাৎ 3টি ইলেকট্রন দানকারী গ্রুপ আছে। যেহেতু তার 3টি ইলেকট্রন দানকারী গ্রুপ আছে, ফলে এই 3টি ইলেকট্রন দানকারী গ্রুপ অক্সিজেনকে বেশি পরিমাণে ইলেকট্রন দেওয়ার ফলে অক্সিজেন এই বন্ধন থেকে ইলেকট্রন টেনে নিয়ে যাওয়ার প্রবণতাটা একবারে হ্রাস পায়, ফলে হাইড্রোজেনটি সহজে বের হতে চায় না। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? যেহেতু প্রাইমারি অ্যালকোহলে একটি মাত্র ইলেকট্রন দানকারী গ্রুপ আছে, ফলে অক্সিজেনের ইলেকট্রন ঘাটতি বেশি থাকে এবং হাইড্রোজেন আয়নটি ভেঙে সহজে বের হয়ে আসে। তাই প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের চেয়ে অধিকতর শক্তিশালী অম্ল। অপরপক্ষে সেকেন্ডারি অ্যালকোহলে যদি দুটি ইলেকট্রন দানকারী অ্যালকাইল গ্রুপ থাকে, তাই সে টারশিয়ারি অ্যালকোহলের চেয়ে অধিকতর শক্তিশালী অম্ল। অপরপক্ষে টারশিয়ারি অ্যালকোহলে 3টি ইলেকট্রন দানকারী অ্যালকাইল গ্রুপ থাকার ফলে সে প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকোহল থেকে কম অম্লত্ব বিশিষ্ট। তাহলে আমাদের সিদ্ধান্তে আসতে পারি কি? সিদ্ধান্তে আসতে পারি 1 ডিগ্রি 2 ডিগ্রির চেয়ে বেশি শক্তিশালী অম্ল এবং 2 ডিগ্রি 3 ডিগ্রির চেয়ে বেশি শক্তিশালী অম্ল। এবার আসো অ্যালকোহলের অম্লত্ব সম্পর্কে তো আমরা জানলাম, কিন্তু অ্যালকোহল অত্যন্ত দুর্বল প্রকৃতির একটি অম্ল। কারণ অ্যালকোহল পানির চেয়ে অ্যালকোহলের অম্লত্ব কম। সেটার প্রধান কারণ কি? সেটার প্রধান কারণ হচ্ছে অ্যালকোহলের যে হাইড্রোফিল গ্রুপ তার সাথে একটি অ্যালকাইল গ্রুপ থাকে, মানে ইলেকট্রন দানকারী গ্রুপ থাকে। অপরপক্ষে পানির ক্ষেত্রে কোন ইলেকট্রন দানকারী গ্রুপ থাকে না। তো যেহেতু পানিতে কোন ইলেকট্রন দানকারী গ্রুপ নেই, ফলে অক্সিজেনের যে ইলেকট্রনের ঘাটতি থাকে সে এই ঘাটতিটা এই বন্ধন থেকে ইলেকট্রন তার দিকে টেনে নিয়ে সেটা পুষিয়ে নেয়। তখন হাইড্রোজেনটি দুর্বল হয়ে হাইড্রোজেন আয়ন হয়ে অর্থাৎ প্রোটন হয়ে বের হয়ে যায়। ফলে পানির অম্লত্ব অ্যালকোহলের চেয়ে বেশি। কেন? কারণ অ্যালকোহলের সাথে একটি ইলেকট্রন দানকারী অ্যালকাইল গ্রুপ আছে, অর্থাৎ সে তার ধনাত্মক আবেশীয় ফলের কারণে সে অক্সিজেনকে ইলেকট্রন যোগান দিয়ে থাকে। ফলে পানির চেয়ে অ্যালকোহলের অক্সিজেনের ইলেকট্রনের আধিক্যতা একটু বেশি থাকে, তাই সে এই বন্ধন থেকে ইলেকট্রন তার দিকে কম টেনে নিয়ে যায়, ফলে হাইড্রোজেন আয়নটি পানির মতো সহজে বের হয়ে যায় না। তাই সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পানির অম্লত্ব অ্যালকোহলের চেয়ে
দেশি।